একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত, 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কমপক্ষে 2.5 শতাধিক শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে 250 লোককে হত্যা করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ, ছাত্র, যুবক, মহিলা, আমাদের বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে। আমাদের তো গণহত্যার আরো পরিচয় আছে। আমাদের তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা না। আমরা যদি গণহত্যার আরো চিত্র আপনাদের, শুধু ইতিহাসের ধারাবাহিকতাগুলো যেহেতু সিলসিলার কথা বলা হয়েছে, আপনারা স্লোগান তুলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা সেই কথা বলেছিলাম 2010 সালে। জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমাদের দেশের স্বাধীনতার ধারক, বাহক, প্রবর্তক হিসেবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে। সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক কেউ আকার হত্যা করেছে, ইতিহাসের দায় নেই, সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না, আর সেই যখন দেখে 2013 সালে 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত, 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কমপক্ষে 2.5 শতাধিক শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে 250 লোককে হত্যা করা হয়েছে। এটা তো আরেকটা গণহত্যা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ, ছাত্র, যুবক, মহিলা, আমাদের বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে। তাদের কাছে তো এটা ভালো লাগার কথা না। তারা হত্যা করেছে, হত্যা রাজত্ব তারা কায়েম করেছে। ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে কন্ট্রোল করা যাবে না। তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল, সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত ভাই, বন্ধুগণ, আমার বোনেরা, আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের 25 জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হবে। এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে? কেন গুলি চালাতে হলো? একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য, একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের 25 জন লোককে মৃত্যুবরণ করতে হলো, তাকে গুলি চালাতে হলো, তাকে হত্যা করা হলো, নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো। এই তো মাত্র কিছুদিন আগে, 2021 সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে। আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের তো গণহত্যার আরো পরিচয় আছে। আমাদের তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা না। আমরা যদি গণহত্যার আরো চিত্র আপনাদের, শুধু ইতিহাসের ধারাবাহিকতাগুলো যেহেতু সিলসিলার কথা বলা হয়েছে, এই সিলসিলায় যদি আমরা যাই, তাহলে তো আপনি আরো খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন টিপাইমুখবাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম, আপনারা স্লোগান তুলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা সেই কথা বলেছিলাম 2010 সালে, 2009 সালে, 2008 সালে। আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা স্থূল কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো, পরাজিত করা হলো দেশপ্রেমিক ইসলামপন্থীদের, তারা মনে করলো সব শেষ। আমরা যখন এই টিপাইমুখবাদের বিরুদ্ধে রাস্তায় নামলাম, লক্ষ জনতা এটাকে সমর্থন দিয়ে যখন গণসমাবেশে পরিণত করলো, তারা মনে করলো এটাকে থামিয়ে দিতে হবে। আপনাদের মনে আছে, আজকে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিচারিক কার্যক্রমের শুনানি শেষ হয়েছে। সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো যদি এক জায়গায় করা হয়, এটাও একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে ওঠে। একটা জাতি, একটা গোষ্ঠী, একটা গোত্র, একটা বর্গকে, একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে। একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আর একটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে। কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না। আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ,
সেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয়, এটা গণহত্যার আরেকটা প্রেক্ষাপট। 2024 সাল আপনারা যারা আবু সাইদ মুগ্ধের অনুসারী হিসেবে জীবন বাজি রেখেছিলেন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ভাই বোনেরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার শিকার। এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে 2013 সালের 5 এবং 6 মে কি টার্গেট ছিল? টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলেমকে হত্যা করা হবে, তাহলে একটা মাদ্রাসায় গুলি করে যথেষ্ট ছিল, একটা মসজিদে গুলি করে যথেষ্ট ছিল। টার্গেট সেটা ছিল না। দেখেন, সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময় আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে। দিগন্ত টেলিভিশন, সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের এই লাইভটুকু তারা করতেছিল। 2013 সালে শাপলা চত্বরের লাইভটুকু তারা করতেছিল যে ওখানে কি ঘটছে। আপনি যদি ভালো কিছুই করেন, কি নাম দিয়েছিল বেনজির সাহেব, কি নাম দিয়েছিল র্যাব, কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি, নাম দিয়েছিল অপারেশন সিকিউর। আমি বলি অপারেশন, তখন আমি বলেছিলাম কালভার্ট রোডে দাঁড়িয়ে, তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয়, এটি অপারেশন ক্লিন। অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে, তার ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে। বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন। রাত 3:30টা 4টা পর্যন্ত যখন দেশ এবং জাতি গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল, যখন তারা মনে করলো তাদের একটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বটা স্বীকারোক্তি আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে 10 মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি। আপনি 10 মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করলেন? কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম, দেশপ্রেমিক জনতা ওখানে ছিল, তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে, আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেললেন 10 মিনিটের মধ্যে? এটা তো তাদের কাছে জানতে হবে। এই স্বীকারোক্তির জবাবদিহি তো তাদের কাছ থেকে নিতে হবে। বন্ধ করে দেওয়া হলো, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হলো। সেই টিভি আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয়, এই টেলিভিশন গুলো চালু করা শুধু নয়, তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল।